হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আজ জুলজির সেমিস্টার ওয়ানের নন কর্ডেড পেপার থেকে তার যে ইউনিট 3 পোর্শন তার মধ্যে রয়েছে ফাইলাম পরিফেরা। তো তার জেনারেল ক্যারেক্টারিস্টিক্স আমরা ডিসকাস করব। রবার্ট এডমন্ড গ্রান্ট প্রথম এই পরিফেরা টার্মিনোলজি 1833-তে দিয়েছিলেন। এই ফাইলাম স্পঞ্জ অর্থাৎ এই ফাইলাম স্পঞ্জের আন্ডারে যে সমস্ত অ্যানিম্যালরা আছে তাদেরকে ডেসক্রাইব করার জন্য। বেসিক্যালি দে আর পোর বিয়ারিং অ্যানিম্যালস বা ছিদ্রালো প্রাণী। তো এই পরিফেরা টার্মটা প্রথম 1833-তে রবার্ট এডমন্ড গ্রান্ট প্রপোজ করেন। আমি যতদূর সম্ভব ছবি দিয়ে তোমাদের এই টপিক খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি এই ভিডিও শোনার পর তোমাদের কোনো কনফিউশন বা ডাউট থাকবে না। তবুও বলি, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমায় জিজ্ঞেস করতেই পারো। চলো আমরা আজকে স্টার্ট করি। তা দেখো কি বলছে, পরিফেরা আর কমনলি কল্ড sponges because their soft porous structure resembles the cleaning sponge we use. ক্লিনিং করার জন্য যে স্পঞ্জ আমরা ইউজ করি তার সঙ্গে স্ট্রাকচারের সিমিলারিটি থাকার জন্য এই গ্রুপের অ্যানিমালদেরকে স্পঞ্জ বলা হয়। জাস্ট লাইক স্পঞ্জেস, ন্যাচারাল স্পঞ্জেস হ্যাভ মেনি স্মল হোলস। হ্যাঁ, এই স্পঞ্জদের মতন ন্যাচারাল স্পঞ্জদেরও আমরা দেখতে পাই প্রচুর হোলস আছে অ্যান্ড চ্যানেলস থ্রু হুইচ ওয়াটার ফ্লো। এদের বডির মধ্যেও প্রচুর চ্যানেল আছে যার মধ্যে দিয়ে ওয়াটার পাস করতে পারে। দিস হেল্পস দেম ফিল্টার টাইনি পার্টিকেলস ফ্রম দ্য ওয়াটার ফর ফুড। এই যে ক্যানেল সিস্টেম বা এই যে পোরা স্ট্রাকচার, এটাই কিন্তু এদেরকে হেল্প করে ওয়াটার থেকে ফিল্টার করে খুব মাইনিউট, খুব টাইনি পার্টিকেলসগুলোকে ফুড হিসেবে অ্যাবজর্ব করতে। দ্য সায়েন্টিফিক নেম comes from the Latin meaning pore bearers. ল্যাটিন ওয়ার্ড থেকে পোর, porifera, that is pore bearers, এটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড which highlights their unique features of having a body full of pores, অর্থাৎ এদের বডিতে অসংখ্য ছিদ্র আছে। এরপর কি বলছে, পরিফেরান্স অর স্পঞ্জেস আর মাল্টি সেলুলার অ্যানিমালস। পরিফেরা পর্বের প্রাণীরা বা স্পঞ্জরা হলো বহুকোষী, হুইচ মিনস দে আর মেড আপ অফ মেনি সেলস ওয়ার্কিং টুগেদার। অর্থাৎ এখানে বোঝা যায় প্রোটোজোয়ার ক্ষেত্রে যেমন আমরা দেখেছি একটা কোষের মধ্যে বা সিঙ্গেল সেল অর্গানিজমের ক্ষেত্রে একটা কোষের মধ্যেই সমস্ত কাজ সম্পন্ন হয়, এদের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো সেল দেখা যায় যে সেলগুলো একসঙ্গে কাজ করছে, কিন্তু এই সেলগুলোর মধ্যে কোনো ইন্টার সেলুলার কমিউনিকেশন দেখা যায় না। সেই জন্য আমরা বলতে পারি পরিফেরার ক্ষেত্রে কোনো টিস্যু স্ট্রাকচার তৈরি হয়নি। Sponges have a complex structure made up of many specialized cells like pinacocytes, কুয়ানোসাইটস। ছবিতে আমরা দেখতে পাচ্ছি, দেখো কলার সেল রয়েছে, হ্যাঁ এই যে কলার সেল, কুয়ানোসাইট, অ্যামিবোসাইট বা আর্কিওসাইট রয়েছে। এরপর এরপর এখানে দেখো পোর সেল বা পোরোসাইট রয়েছে, মেসেনকাইমাল সেলস রয়েছে, স্ক্লেরোসাইট রয়েছে। এরকম ডিফারেন্ট কাইন্ড অফ সেলস আমরা দেখতে পাচ্ছি ওপর নিচ দুটো ছবিতেই দেখা যাচ্ছে। হ্যাঁ, কুয়ানোসাইট, কোলেনসাইট বা কলার সেল, পিনাকোসাইট, আর্কিওসাইটস এগুলো দেখতে পাওয়া যায়। সেই জন্য আমরা বলতে পারি দে আর মাল্টি সেলুলার অর্গানিজমস বাট দে হ্যাভ নো টিস্যু লাইক স্ট্রাকচার্স। বোঝা যাচ্ছে এর ক্যারেক্টারিস্টিক্সগুলো। এরপর কি বলছে দেখো, পরিফেরা আর স্পঞ্জেস আর ডেসক্রাইবড অ্যাজ সেসাইল অর সেডেন্টারি। পরিফেরা বা স্পঞ্জগুলোকে আমরা সেসাইল বা সেডেন্টারি বলি বিকজ দে রিমেন ফিক্সড ইন ওয়ান প্লেস থ্রু আউট দেয়ার লাইফস। এদের সমগ্র জীবনকাল বা সময়কাল ধরেই এরা একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ থাকে। আনলাইক মেনি অ্যানিম্যালস, অন্যান্য অ্যানিম্যালদের মতন দে ক্যান মুভ অ্যারাউন্ড, এরা চারদিকে মুভ করতে পারে। স্পঞ্জেস অ্যাটাচ দেমসেলভস টু সারফেস লাইক রকস অর দ্য ওশেন ফ্লোর। এই স্পঞ্জরা নিজেদেরকে অ্যাটাচ করে বিভিন্ন সারফেসের সঙ্গে, যেমন সেটা হতে পারে রক মানে পাথর বা আমাদের সমুদ্রের তলদেশ যেখানে এরা থাকে। দে ডু নট মুভ ফ্রম স্পট টু স্পট, এক জায়গা থেকে আরেকটা জায়গায় তারা মুভ করে যেতে পারে না। এরপর কি বলছে দেখো, মোস্ট অফ দেম আর মেরিন ওয়াইল এ ফিউ আর ফ্রেশ ওয়াটার ফর্মস। আমরা জানি প্রায় 6000 রকমের স্পঞ্জের অস্তিত্ব এখন অবধি আমরা জানি। তো এর মধ্যে মাত্র 150টা, 6000 স্পিসিস স্পঞ্জের কথা আমরা জানি, তো এর মধ্যে মাত্র 150টা স্পিসিস হলো ফ্রেশ ওয়াটার স্পিসিস। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এই যে সাইকন বা ইউস্পঞ্জিয়া, ইউস্পঞ্জিয়া হচ্ছে অ্যাকচুয়ালি বাথ স্পঞ্জ। তো এরা হচ্ছে এই প্রথম দুটো হচ্ছে মেরিন স্পঞ্জ, কিন্তু স্পঞ্জিলাটা হচ্ছে একটা ফ্রেশ ওয়াটার স্পঞ্জের উদাহরণ। 6000-এর মধ্যে মাত্র 150 বা 150 স্পিসিস হচ্ছে ফ্রেশ ওয়াটার স্পঞ্জ। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, দ্য বডি অফ পরিফেরান্স অর স্পঞ্জ ক্যান হ্যাভ ডিফারেন্ট শেপস। ডিফারেন্ট টাইপের শেপস হয়, বেসিক্যালি তারা হচ্ছে
cylindrical. They have a long tube-like body similar to a cylinder. This shape helps them efficiently filter water from the surrounding. তাহলে এরকম দেখো সিলিন্ড্রিক্যাল, আমরা ছবি থেকে দেখতে পাচ্ছি যে এদের একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার রয়েছে বডির মধ্যে। এই সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার এদেরকে ওয়াটার থেকে ফিল্টার করতে হেল্প করছে। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, এদের বডি বেসিক্যালি হতে পারে অ্যাসিমেট্রিক্যাল, হ্যাঁ, বা রেডিয়ালি সিমেট্রিক্যাল। অ্যাসিমেট্রিক্যাল হলে আমরা কি বলবো, মেনি স্পঞ্জেস ডু নট হ্যাভ এ স্পেসিফিক শেপ, কোনো নির্দিষ্ট শেপ থাকছে না বা কোনো নির্দিষ্ট সিমেট্রি থাকছে না। দেয়ার বডিজ ক্যান বি ইরেগুলার অ্যান্ড ভ্যারি ইন ফর্ম। এদের বডিটা, এদের দেহ অনিয়মিত হতে পারে কিংবা এদের ফর্ম বা বিভিন্ন আকারের আকৃতির হতে পারে, হুইচ ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম অ্যানিমালস উইথ সিমেট্রিক্যাল বডি। সিমেট্রিক্যাল বডির বা সমতা আছে, প্রতিসমতা আছে এরকম প্রাণীদের থেকে এরা কিন্তু মানে খুবই আলাদা প্রকৃতির হয়। রেডিয়াল সিমেট্রি কি বলছে, সাম স্পঞ্জেস হ্যাভ এ বডি দ্যাট ইজ অ্যারেঞ্জড অ্যারাউন্ড এ সেন্ট্রাল পয়েন্ট। কিছু স্পঞ্জের বডি আমরা দেখতে পাই যাদের বডিতে এই সিমেট্রিটা একটা সেন্ট্রাল পয়েন্ট থেকে চারিদিকে বেষ্টন করে রয়েছে, লাইক দ্য স্পোকস অফ এ হুইল, একটা হুইলের স্পোকের মতন। দিস মিনস ইফ ইউ ওয়্যার টু ডিভাইড দ্য স্পঞ্জ থ্রু দ্য সেন্টার, যদি তোমরা স্পঞ্জের একদম সেন্টার বরাবর স্পঞ্জদেরকে ডিভাইড করো, দ্য পার্টস উড বি সিমিলার লাইক স্লাইসিং অফ এ পাই। একটা পায়ের স্লাইসগুলো যেমন হয়, আমরা এটাকে রেডিয়ালি সিমেট্রিক্যালও বলতে পারি। ভাবো এই সিলিন্ডারগুলোকে যদি আমরা ক্রস সেকশন করি, আমরা চাকা চাকা কিছু স্ট্রাকচার পাবো। দ্যাটস ওয়াই দে আর কল্ড অ্যাজ রেডিয়াল সিমেট্রিক্যাল। আচ্ছা, এবার দেখো কি বলছে, সেল লেয়ার্স। ইন পরিফেরাল or sponges the body wall is made up of two cellular layers or cell layers making them diploblastic. এই জন্য এদেরকে ডিপ্লোব্লাস্টিক বলা যেতে পারে। তাহলে বাইরের দিকে যে লেয়ারটা রয়েছে দ্যাট ইজ কল্ড এজ স্পিনাকোডার্ম, which is outer layer of made up of cells. It acts like a protective skin covering the sponge's surface and helping to keep it safe. তাহলে এই পিনাকোডার্ম লেয়ারটা একটা প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করে, এদের বডিতে প্রোটেকশন দেয় এবং এটা কি করছে, স্পঞ্জের সারফেসটাকে কভার করে রেখেছে এবং হেল্পিং দেম টু কিপ ইট সেফ, অর্থাৎ এদের নির্দিষ্ট আকৃতি প্রদান করছে। এরপরে নিচের দিকে রয়েছে, যে ভেতরের দিকে যে লেয়ারটা রয়েছে সেটাকে কোয়ানোডার্ম বলবো। দ্য ইনার লেয়ার ইজ কোয়ানোডার্ম। দ্য ইট লাইন্স দ্য ইনসাইড অফ দ্য স্পঞ্জ, এটা স্পঞ্জের ভেতরের অংশকে ঘিরে রেখেছে, অ্যান্ড কন্টেন্স স্পেশাল সেলস কল্ড কোয়ানোসাইটস। স্পেশাল সেল দেখতে পাওয়া যায় এই কোয়ানোডার্ম লেয়ারের মধ্যে, যে লেয়ারটা কোয়ানোসাইট সেল দিয়ে তৈরি এবং এই সেলগুলোকে কলার সেলও বলা হয়। দ্য সেলস হ্যাভ টাইনি হেয়ার লাইক স্ট্রাকচার। এই সেলগুলোর কিছু টাইনি হেয়ার লাইক স্ট্রাকচার আছে দ্যাট ক্রিয়েট ওয়াটার কারেন্ট, যেগুলো ওয়াটার কারেন্ট তৈরি করতে পারে, অর্থাৎ এই ফ্ল্যাজেলার সাহায্যে ওয়াটার কারেন্ট তৈরি করে, অ্যান্ড হেল্প ফিল্টার আউট ফুড পার্টিকেলস ফ্রম ওয়াটার। এবং ওয়াটার থেকে এরা, জল থেকে এরা ফুড পার্টিকেলস বা খাদ্যদ্রব্যকে ফিল্টার করে পরিশ্রবণ করে বার করে নিয়ে আসে এই ফ্ল্যাজেলার সাহায্যে কলার সেলগুলো, যেগুলো এদের কোয়ানোডার্ম স্তরে অবস্থিত থাকছে। এবার আমরা বলবো এই পিনাকোডার্ম আর কোয়ানোডার্ম এই দুটো লেয়ারের মাঝখানে একটা জেলি লাইক মিডিল লেয়ার আছে, জেলির মতন একটা মধ্যবর্তী স্তর যেটাকে বলা হয় মেসেনকাইম বা মেসোহিল। এর মধ্যে অনেক ভ্রাম্যমান কোষ বা অ্যামিবোসাইটস, অর্থাৎ যে সমস্ত সেলের নির্দিষ্ট কোনো শেপ নেই সেই ধরনের কোষ এর মধ্যে দেখতে পাওয়া যায় এই মেসোহিল বা মেসেনকাইম লেয়ারের মধ্যে। বডি ওয়াল কন্টেন্স নিউমেরাস পোর্স, এটা আমরা আগেই বলেছি। এই পরিফেরার বডিতে আমরা দেখতে পাচ্ছি দেখো নিউমেরাস পোর্স রয়েছে এদের বডির মধ্যে, যে পোরগুলোকে বলা হয় অস্টিয়া বা অস্টিয়াম, সিঙ্গুলার আর প্লুরাল, থ্রু হুইচ ওয়াটার পাসেস ইন দ্য বডি, যার মধ্যে দিয়ে এই জল এদের বডিতে পাস করবে থ্রু এ ক্যানাল সিস্টেম ইনটু দ্য সেন্ট্রাল বডি ক্যাভিটি কল্ড স্পঞ্জোসিল। এর মধ্যে দিয়ে এই ক্যানাল সিস্টেমের মধ্যে দিয়ে জল এদের বডিতে প্রবেশ করবে এবং প্রবেশ করে একটা সেন্ট্রাল বডি ক্যাভিটিতে যাবে, যেটাকে আমরা বলবো স্পঞ্জোসিল। দ্য ক্যানাল সিস্টেম মেনলি কম্প্রাইজ অফ ইনকারেন্ট অ্যান্ড এক্সকারেন্ট ক্যানাল। এই ক্যানাল সিস্টেম বা যেদের নালিকা তন্ত্র তা প্রধানত বহির্বাহী এবং অন্তর্বাহী, বা অন্তর্বাহী মানে ইনকারেন্ট ক্যানাল এবং বহির্বাহী হলো এক্সকারেন্ট ক্যানাল, এটা দিয়ে তৈরি হয়েছে, হুইচ আর লাইন্ড বাই পিনাকোসাইটস অ্যান্ড রেডিয়াল ক্যানাল। তাহলে ইনকারেন্ট ক্যানাল আর এক্সকারেন্ট ক্যানালের যেটা দিয়ে পরিবৃত থাকে সেটা হলো পিনাকোসাইট, and radial canals which are lined by coanocyte or flagellated collar cell। এবং রেডিয়াল ক্যানালও আছে এদের নালিকাতন্ত্রের মধ্যে, যেগুলো ফ্ল্যাজেলেটেড সেল বা কোয়ানোসাইট বা কলার সেল দিয়ে ঘেরা থাকে। বডি অলসো কন্টেন্স ওয়ান লার্জ ওপেনিং, এদের বডির একটা লার্জ ওপেনিংও আছে যেটাকে বলা হয় অস্কিউলাম। অস্কিউলা হচ্ছে প্লুরাল, অস্কিউলাম হলো সিঙ্গুলার, থ্রু হুইচ ওয়াটার পাসেস আউট ফ্রম দ্য বডি, যেটার মধ্যে দিয়ে জল বডির বাইরে বেরিয়ে যায়। ফিডিং কি বলছে দেখো,
স্পঞ্জের ক্ষেত্রে স্পঞ্জেস ফিড অন মাইনিউট অর্গানিজমস, দে আর বেসিক্যালি ফিল্টার ফিডার। এরা ফিল্টারের মাধ্যমে খাবার সংগ্রহ করে, ছোট ছোট খাদ্যদ্রব্য মাইনিউট ছোট ছোট জীবকে এরা সংগ্রহ করে, অ্যান্ড স্মল অর্গানিক পার্টিকেলস, ছোট ছোট জৈব কণাকে এরা খাদ্য হিসেবে সংগ্রহ করে, হুইচ এন্টার দ্য বডি থ্রু ওয়াটার কারেন্ট। ছবিতে আমরা দেখতে পাচ্ছি ওয়াটার কারেন্টের মধ্য দিয়ে, অস্টিয়ার মধ্য দিয়ে এরা খাবারগুলো ঢোকে, সেটা ইনজেস্টেড বাই দ্য কোয়ানোসাইটসের মধ্যে সেই ইনজেকশনটা হয় এবং তারপরে ওয়াটার আউট হয়ে যায় অস্কিউলাম নামক ছিদ্রপথে। প্ল্যাঙ্কটনস গেট ট্র্যাপড বাই দ্য কলার সেল আর কোয়ানোসাইট। আর্কিওসাইটস ইনজেস্ট অ্যান্ড ডাইজেস্ট ফুড। এই আর্কিওসাইট সেলস এদের বডিতে থাকে যেগুলো এই কলার সেলের মাধ্যমে সংগৃহীত খাবার কণাকে ইনজেস্ট করে বা ডাইজেস্ট করে। এরপর কি বলছে, রেসপিরেশন। স্পঞ্জের রেসপিরেশন বেসিক্যালি হয় ডিফিউশনের মাধ্যমে। ওয়াটার থেকে অক্সিজেন কালেক্ট করে ফ্রম দ্য ফ্লোয়িং ইনটু দ্য বডি, অক্সিজেন ডিফিউসেস ইনটু দ্য সেলস, অক্সিজেন এইভাবে সেলের ভেতর ঢুকে যায়, হোয়াইল ওয়েস্ট প্রোডাক্টস সাচ এস কার্বন ডাইঅক্সাইড লিভ দ্য সেল, এবং এইভাবে কার্বন ডাইঅক্সাইড কিন্তু এদের সেল থেকে বেরিয়ে যায় এই ডিফিউশন পদ্ধতিতে জলের মাধ্যমে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি অস্টিয়ার মধ্য দিয়ে অক্সিজেন জল ঢুকেছে, অক্সিজেন সমেত জল ঢুকেছে এবং সেটা অস্কিউলাম দিয়ে কার্বন ডাইঅক্সাইডটা বডির বাইরে বেরিয়ে যাচ্ছে। যে কার্বন ডাইঅক্সাইড এদের বডি সেলের মধ্যে তৈরি হয়েছিল মেটাবলিজমের ফলে, সেই কার্বন ডাইঅক্সাইড অস্কিউলাম ছিদ্রপথে বডির বাইরে বেরিয়ে যাবে। এরপর কি দেখো, স্পঞ্জের যে এক্সোস্কেলিটন আছে, বলছে স্পঞ্জেস হ্যাভ অ্যান এক্সোস্কেলিটন হুইচ ইজ মেড আপ অফ আইদার স্পঞ্জিন ফাইবার অর ভেরিয়াস টাইপস অফ ক্যালকেরিয়াস অর সিলিয়াস স্পিকিউলস অর এ কম্বিনেশন অফ বোথ। বিভিন্ন ধরনের ক্যালকেরিয়াস বা সিলিয়াস স্পিকিউলস দেখা যায়, যেগুলো আমরা ডিটেলে এর পরবর্তী চ্যাপ্টারে কখনো পড়বো, আমি কোনো একটা ভিডিওতে আলোচনা করবো এরপর তোমাদের সঙ্গে। তো আপাতত আমরা জেনে রাখো যে স্পঞ্জের বডি যে এক্সোস্কেলিটন বা বহিঃকঙ্কাল দিয়ে তৈরি হয়, সেই বহিঃকঙ্কালটা বেসিক্যালি স্পঞ্জিন ফাইবার, যেটা একটা জৈব প্রোটিন ফাইবার বা অর্গ্যানিক প্রোটিন ফাইবার, অথবা ইনঅর্গ্যানিক স্পিকিউলস মানে ক্যালকেরিয়াস স্পিকিউলস বা সিলিসিয়াস স্পিকিউলস অর কম্বিনেশন অফ বোথ, উভয় দিয়েই তৈরি হয়ে থাকে। এবার বলছি আমরা এক্সক্রিশন। এক্সক্রিটরি প্রোডাক্ট মেনলি অ্যামোনিয়া। সমস্ত অ্যাকোয়াটিক অর্গানিজমে আমরা জানি অ্যামোনিয়া হচ্ছে এক্সক্রিটরি প্রোডাক্ট হুইচ ইজ রিলিজ ফ্রম দ্য বডি থ্রু আউটগোয়িং ওয়াটার কারেন্ট, যেটা আউটগোয়িং ওয়াটার কারেন্ট দিয়ে বডির বাইরে বেরিয়ে যায়, এবং বেসিক্যালি এই প্রসেসটা হয় ডিফিউশনের মাধ্যমে। দ্য এক্সক্রিটরি প্রোডাক্টস অফ দ্য স্পঞ্জেস অ্যামোনিয়া অ্যান্ড আদার নাইট্রোজেনাস কন্টেনিং সাবস্টেন্সেস, এগুলো এক্সক্রিশনের মাধ্যমে ডিফিউশন হয়ে বেরিয়ে যায়। এক্সক্রিশন অকার্স থ্রু বোথ দ্য অস্কিউলামের মাধ্যমে এক্সক্রিশন হয় অ্যান্ড দ্য সারফেস অফ দ্য স্পঞ্জ। হ্যাঁ, এই অস্কিউলামের মাধ্যমে বা বডি সারফেস থেকে এক্সক্রিশনটা সম্পন্ন হয়। রিপ্রোডাকশন মে বি অ্যাসেক্সুয়াল অর সেক্সুয়াল। এদের রিপ্রোডাকশনটা অযৌন বা যৌন উভয় প্রকৃতির হতে পারে। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বেসিক্যালি টেক্স প্লেস বাই বার্ডিং। আমরা দেখতে পাচ্ছি এই বার্ডটা হতে পারে ইন্টারনাল বার্ডিং মানে ফর্মেশন অফ গেমিউলস, অর বাই ডিসইন্টিগ্রেশন অফ বডি ইন্টু রিডাকশন বডিজ, অথবা বডিটা অনেক ছোট ছোট ভাগে ভাগ হয়ে যেতে পারে। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইনভলভস ইন্টারনাল ফার্টিলাইজেশন। এদের সেক্সুয়াল রিপ্রোডাকশনের ফলে ইন্টারনাল ফার্টিলাইজেশন দেখা যায়। মেল গ্যামেটস এন্টার দ্য স্পঞ্জ বডি থ্রু ওয়াটার কারেন্ট। এই মেল গ্যামেটটা ইন কেস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা দেখব, এই মেল গ্যামেটে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়। মেল গ্যামেটটা এন্টার দ্য স্পঞ্জ বডি থ্রু ওয়াটার কারেন্ট। এই মেল গ্যামেট ওয়াটার কারেন্টের মধ্যে দিয়ে স্পঞ্জের বডিতে ঢোকে অ্যান্ড ফার্টিলাইজ উইথ ওভাম উইথ দ্য হেল্প অফ কোয়ানোসাইট। কোয়ানোসাইটের সাহায্যে তারা ওভামের সঙ্গে ফিউজ করে এবং এমব্রায়ো তৈরি হয়। তারপর তার থেকে লার্ভাল স্টেজ তৈরি করে, সেই লার্ভাটা একটা জায়গায় সেটেল ডাউন করে কোনো একটা সারফেসের মধ্যে, আবার সেখান থেকে নতুন স্পঞ্জ তৈরি হয়। এই স্পঞ্জ থেকে আবার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা বার্ডিং হয়ে আবার নিউ স্পঞ্জ তৈরি হতে পারে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এদের এই সেক্সুয়াল রিপ্রোডাকশনের যে লাইফ সাইকেল, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্ফিব্লাস্টুলা, প্যারেনকাইমুলা বা রেগন লার্ভা আমরা দেখতে পাই। এখানে আমরা অ্যাম্ফিব্লাস্টুলা বা প্যারেনকাইমুলা লার্ভার ছবি দিলাম। ছবিগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, ভালো করে মনে রাখো ছবিগুলো। এই অ্যাম্ফিব্লাস্টুলা হচ্ছে বেসিক্যালি হলো মানে ফাঁপা ওভাল লার্ভাল স্টেজ, যেটা আমরা স্কাইফার ক্ষেত্রে বা সাইকনের ক্ষেত্রে দেখতে পাবো। আর প্যারেনকাইমুলা লার্ভা হচ্ছে হলো নয়, এটা সলিড হয় এবং এটা ওভাল হতে পারে বা ফ্ল্যাটেন্ড লার্ভাল স্টেজ হতে পারে এই প্যারেনকাইমুলা লার্ভা। তাহলে এটাই আমাদের পরিফেরার জেনারেল ক্যারেক্টারিস্টিক্স আমাদের শেষ হলো। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে এইভাবে ছবি দিয়ে রিপ্রেজেন্টেশনের জন্য। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।